বাড়ির গাড়িটা এখনো আসেনি, তাই অপেক্ষা করছি। বাইকে তো 3জন মেয়ে একসাথে বসতে পারবি না, বৃষ্টিকে একা রেখেই বা যাই কি দাঁত। মেহেদীর কথা শেষ হওয়ার পূর্বেই বৈরী হাওয়ার মতো ভেসে আসে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, রুহি। আকস্মিক এমন কঠিন কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই বিন্দুর হাত ফসকে ফুলগুলো পড়ে গেল ধুলো ময়লার মাটিতে। বিন্দুর মনে হচ্ছে লোকটির কণ্ঠস্বর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়ানক। শুনলেই কলিজা কাঁপুনি তুল তার। অর্ণকে দেখা মাত্রই হাসি ফুটে উঠল রুহির ঠোঁট ছুঁয়ে। চপ্পল পায়ে এগিয়ে গেল ভাইয়ের কাছে, প্রসারিত গলায় বলল, তুমি এসেছো ভাই? এত দেরি করলি কেন? অর্ণ গাড়ি স্ট্যান্ড করতে করতে গম্ভীর গলায় শুধায়, একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম, উঠে বস জলদি। অর্ণ বলার আগেই রুহি ইতিমধ্যে পেছনের ছিটে উঠে বসে পড়েছে। বিন্দু গুটি কয়েক কদম দূরে ছিল। মেয়েটি ধীর পায়ে এসে বসল রুহির পাশে। গাড়িটি বাড়ি থেকে বিপরীত সড়কে চলতে দেখে রুহি জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? ফুপির বাসায়। ফুফুর বাড়িতে যাচ্ছে শুনে বড্ড খুশি হলো রুহি। তবে অসাধু ভাইয়ের কথা মনে পড়তে হাস্যজ্জ্বল মুখশ্রীটি চুপসে গেল মেয়েটির। মনে মনে ভাবল বেটা সামনে না পড়লেই ভালো। কদিন ধরে তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘামে ভিজে শরীরের লেপ্টে চুপে চুপে হয়ে গেছে বিন্দুর স্কুল ড্রেস। কাঙ্ক্ষিত স্থানে এসে ব্যস্ত হাতে কলিং বেল চাপল সে। বড্ড পানি তৃষ্ণা পেয়েছে মেয়েটির। ব্যাগে নেওয়া পানি স্কুলে থাকতে শেষ হয়ে গেছে। আরও রুহির পানিটুকুও সে খেয়ে ফেলেছে। রোদের তীব্রতায় ক্ষণে ক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। যদিও গাড়িতে পানি ছিল, তবে ওই হনুমানমুখ লোকটির ভয়ে আর খাওয়া হলো কই। কলিং বেল বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল সাজেদা বেগম। রুহি আর বিন্দুকে দেখে ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। খুবই মায়াভরা গলায় বললেন, ইস, ঘেমে নে কি অবস্থা হয়েছে। আয় আয়, জলদি ভেতরে আয়। ভেতরে এসে ফ্যানের নিচে বস। অর্ণ আসলো না? ওকেও তো খুব মায়াভরা গলায় বললেন। ভেতরে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলল সাজেদা বেগম। বিন্দু সোজা চলে গেল ডাইনিং টেবিলে। ঠকঠক করে 2 গ্লাস পানি খেয়ে নিন আগে। ঠকঠক করে 2 গ্লাস পানি খেয়ে নিল আগে। আহ, কি শান্তি! পরাণ যেন শীতলতায় ছোঁয়া পেল। অর্ণ ইতিমধ্যে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসেছে। সাজেদা বেগম কিছুক্ষণ কথা বললেন তার সাথে। তারপর সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রুহি, যা তো গিয়ে সাদিকে ডেকে নিয়ে আয়। বেলা তো আর কম হলো না। আমি পারবো না, তুমি ডেকে আনো। সঙ্গে সঙ্গেই নাকচ করে দিল রুহি। সাজেদা বেগম জানতে চেয়ে জিজ্ঞেস করলো, কেন? তোমার ছেলে আমাকে বকেছে। গাল ফুলিয়ে সোজা সাপটা স্বীকারোক্তি দিল রুহি। সাজেদা বেগম হাসলেন। এটা তার কাছে নতুন কিছু নয়। বাদুর দুটো এখনো বাচ্চাদের মতো করে ঝগড়া করে। ভদ্রমহিলা মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, ভাই তো মজা করে রাগ করতে নেই মা। যা, ভাইকে ডেকে নিয়ে আয়। তোদের জন্য না খেয়ে আছে ছেলেটা। সাজেদা বেগম এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। বিন্দু এতক্ষণ সাজেদা বেগমের কাছে বসেছিল। সে চলে যেতেই হাঁসফাঁস করতে শুরু করলো বিন্দু। সম্মুখে বসা অর্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মুঠোফোনের দিকে। ড্রয়িং রুমে শুধু সে আর অর্ণ। লোকটির জন্য যে তার আর ফ্যানের বাতাস খাওয়া হবে না ঢের বুঝতে পারছে মেয়েটি। লোকটির সম্মুখে বসা আর বাঘমামার সাথে থাকা অনুভূতি একই। বিন্দু উঠে দাঁড়ালো এবং গুটি গুটি পায়ে এগিয়ে গেল কিচেনে। সাজেদা বেগম বিন্দুকে দেখে কিছুটা কড়া গলায় বললেন, এ কি, এই গরমে এখানে এসেছিস কেন? যা, গিয়ে ফ্যানের বাতাসে বস। বিন্দু মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ভদ্রমহিলার দিকে। কে বলবে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই? রক্তের সম্পর্ক ব্যতীত কখনো কখনো আত্মার সম্পর্ক প্রগাঢ় এবং শক্তিশালী হয়। রক্তের সম্পর্ক ব্যতীত কখনো কখনো আত্মার সম্পর্ক প্রগাঢ় এবং শক্তিশালী হয়। বিন্দু ভেবেছিল স্বার্থপর সমাজ হয়তো তাকে ভালো চোখে নিবে না। সাজ্জাদ রেজার মতো একজন স্বনামধন্য মানুষের মেয়ে হিসেবে বিন্দুকে সমাজ স্বজন মেনে নেবে না। হয়তো মানুষ তাকে নিয়ে কটাক্ষ করবে, অবহেলা পাবে। মায়ের দ্বিতীয় স্বামীর সংসারে থাকাটা সমাজ ভালোভাবে নেন না। কিন্তু মেয়েটিকে বিস্মিত করে দিয়েছে শেখ পরিবারের প্রতিটি সদস্য। স্বল্প সময়ে কতটা অনায়াসে অবিলম্বেই না আপন করে নিয়েছে তাকে। বিন্দু চোখ অশ্রু দেখে হকচকিয়ে গেল সাজেদা বেগম। মমতাময়ী হাত বাড়িয়ে দিল বিন্দুর গালদয়ে। কিছুটা অস্থির কণ্ঠে বলে, কাঁদছিস কেন? কি হলো? কাঁদিস কেন? কেউ কিছু বলছে? বল ফুপিকে বল। ডুকরে কেঁদে উঠল বিন্দু। সাজেদা বেগমকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, তোমরা এত ভালো কেন ফুপি? তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি কি করে দেব? সাজেদা বেগম বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলল, কিসের প্রতিদান দিবি? ভালোবাসার বদলে ভালোবাসা দেওয়া যায়।
প্রতিদান নয়। আর তুই কি আমার পর নাকি? তুই তো আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি। নিজেকে কখনো ছোট মনে করবি না, কখনো না। দেখি চোখের পানি মুছে ফেল। আর কখনো এমন কথা বলবি না। ভাইজান শুনলে কতটা কষ্ট পাবে বলতো। বিন্দু চোখের পানি মুছে ফেলল। সাজেদা বেগম কফি মেকার থেকে কফি নিয়ে বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো, এটা অর্ণকে দিয়ে আয়। খাবার রেডি করতে করতে এটা খাক। আমি যাব? অবাক হয়ে জিজ্ঞেস করলো বিন্দু। সাজেদা বেগম কাজে হাত লাগিয়ে বললেন, খাক। হ্যাঁ যা, তোরই তো ভাই। অর্ণ একটু রাগী একরোখা, কিন্তু খুব ভালো। আস্তে আস্তে তোকে মেনে নেবে দেখিস। বিন্দু গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো অর্ণর কাছে। হনুমান মশাই এখন ফোনে ডুবে আছে। বিন্দু ভাবছে এই ভর দুপুরে কফি খায় কে, তাও আবার তেতো ব্ল্যাক কফি। হায়, এই জন্যই বোধহয় লোকটির মধ্যে কোনো রসকস নেই। চোখ কুচকে এলো মেয়েটির। আশ্চর্য, সামনে যে আস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে ন্যূনতম গুরুক্ষেপ নেই। সে এখন কি করবে, কি বলে ডাকবে? ভাইয়া ডাকায় পাছে যদি আবার রেগে যায়। বিন্দু আমতা আমতা করে মিনমিনে গলায় শুধালো, আপনার কফি? মেয়ালি ঋণঋণী গলার স্বর শুনে মাথা উঁচিয়ে চাইল অর্ণ। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি পড়ল বিন্দুর কান্নারত মৃদু লালচে দ্বিধাদ্বন্দ্বের আঁখি পল্লবে। তখন কান্নার ফলে ফর্সা নাক মুখটা কেমন লালচে হয়ে গেছে। অর্ণর ধারালো দৃষ্টি দেখে ভরকে গেল মেয়েটি। দুম করে মাথা নুয়ে ফেলল সে। অর্ণ পুনরায় মোবাইল ফোনে দৃষ্টি ফেলে ভারী গলায় বলল, যে পাঠিয়েছে সে যেন এসে দিয়ে যায়। কথাটি যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। অপমান, ঘোর অপমানিত বোধ করল বিন্দু। আর এক মুহূর্ত নষ্ট না করে গটগট করে চলে গেল কিচেনে। দরজার সামনে দাঁড়িয়ে 2-3 বার ডেকেও ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না রুহি। একবার ভাবলো ফিরে যাবে কি মনে করে দরজাটা আলতো চাপ দিল। দরজা আগে থেকেই চাপিয়ে রাখা ছিল, দরুন ঠেলা দিতেই সামান্য ফাঁকা হয়ে গেল। রুহি মাথাখানা ঢুকিয়ে ভেতরে উকি ঝুঁকি মারলো। লাট সাহেব পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এদিকে এসে ডাকতে ডাকতে গলা শুকিয়ে এসেছে। রুহি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার কাছে। সুঠাম দেহে কালো ট্রাউজার, ধূসর রঙের একখানা টি শার্ট জড়িয়ে কোলবালিশ বুকের নিচে লেপটে উপর হয়ে ঘুমিয়ে আছে। সাদির ঘুমানোর স্টাইল দেখে ঠোঁট টিপে হাসলো রুহি। বেচারা সিঙ্গেল মানুষ কোলবালিশ দিয়ে বউয়ের অভাব পূরণ করছে। কোলবালিশ জড়িয়ে ধরার স্টাইল দেখে মনে হচ্ছে বউ জড়িয়ে ধরেছে। রুহি মুখটা নামিয়ে মৃদু সরে রাখলো। সাদ ভাই, এই সাদ ভাই, উঠুন। কি হলো, জলদি উঠুন, ফুপি ডাকছে। না, কোনো নড়াচড়া নেই। দিনের বেলায়ও এমন বেহুশের মতো ঘুমায় কে? একই স্বরে আরও 2বার ডাকলো মেয়েটি। বিরক্ত হলো রুহি, মুখটা আরও নামিয়ে চেঁচিয়ে উঠল এবার, সাদ ভাই। আরে আস্তে রুগী, এমন সারের মতো চেঁচাস কেন? কানে কালা নই আমি। বেকার চেঁচিয়ে কানে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছিস। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল সাদি। পুরুষালী ওই ঘুমু ঘুমু গলার স্বর শুনে স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল রুহির। স্পন্দন বেড়ে গেল মুহূর্তেই। কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করলো বক্ষ পিঞ্জরে। আশ্চর্য, তার এমন লাগছে কেন? শুকনো ঢোক গিলতে শুরু করলো মেয়েটি। রুহিকে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচায় ছাদি। কি ব্যাপার বলতো? এমন প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে কি দেখছিস? এই খরার মধ্যে হোঁচটকে আমার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? হুঁশ ফিরে এলো মেয়েটির। ইস, কি ভাবছে সে? কেমন বেহায়ার মতো তাকিয়েছিল। লজ্জা পেল রুহি, তবে সেটাকে ধামাচাপা দিতে বলল, প্রেমে, তাও আবার আপনার মতো বইরা দামরা ছেলের সাথে আমার প্রেম করতে বই গেছে। পড়বি, একেবারে প্রেমের সাগরে ডুবে নাকানি সুবানি খাবে। সাদিকে বিড়বিড় করতে দেখে কপাল গোটালো মেয়েটি। সাদি চোখ ছোট ছোট করে শুধায়, আমি বুড়ো, আমার থেকে ভালো ছেলে কোথায় পাবে তুই? নাকি সুগার মাম্মি হতে চাস? সুগার মাম্মি? ছে। সাদি চোখ ছোট ছোট করে শুধায়। সাদির কথা শুনে নাক মুখ কুচকে তাকালো রুহি। আমার কি লাইলার মতন বস্তাবন্দি টাকা আছে যে কচি কচি ছেলেরা শ্বশুর করে চলে আসবে? আর শুনুন, দুনিয়াতে যদি এতই ছেলের অভাব পড়ে তবে প্রয়োজনে সাফুর সাথে প্রেম করব। তবু আপনার মতো বইরা দামরা সার চায় না আমার। যত সব। নিজের বাক্যে শেষ হতেই হনহনিয়ে বেরিয়ে গেল রুহি। লোকটির মুখের ওপর কথা বলতে পেরে শান্তি লাগছে এবার। তাকে ধমকাধমকির মজা উঠিয়ে দেবে সে। সাদের ছোট ছোট চোখে তাকিয়ে রইল রুহির গমন পানে। সাফু হচ্ছে সাদের ছোট ভাই, সরফরাজ, 10-11 বছর বয়স।
শেষ পর্যন্ত তার ছোট্ট ভাইটার দিকে বদনজর দিল মেয়েটি, সাথে বিড় বিড় করে আওড়ালো, কুল সাদি কুল, মেয়েটি এখনো ছোট্টটি। তাছাড়া সে তোর ভাইয়ের কথাই তো বলেছে, তোর বাড়ির ভেতরেই আছে। সকাল থেকেই মীরার শরীরটা খারাপ। এই বাড়িতে পার্মানেন্ট সার্ভেন্ট শুধু 22-23 বছরের ঝুমা, বাকি ছুটা বুয়া তাদের কাজ সব কিছু ধোয়া মোছা করা। এত মানুষের পরেও কিচেন সামলায় মীরা, রান্না বাসা সে নিজেই করে। সাজ্জাদ রেজার খুব পছন্দ মীরার হাতে রান্না, তাই ভদ্রমহিলা কিচেনের দায়িত্ব কাউকেই দেয় না। দুপুরে কোনো মতে রান্না করে এসে শুয়ে পড়েছে, ঝুমা তার হাত পা মালিশ করে দিচ্ছে। বিন্দু দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল কিচেনে। বেসিনে কিছু এঁটো বাসন পড়ে আছে, ঝুমা যেহেতু মীরার কাছে আছে তাই সে নিজেই সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করলো। কারো পায়ের আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালো মেয়েটি। অর্ণ গম্ভীর পদচরণে কিচেনের দিকেই এগিয়ে আসছে, মাথায় চেপে থাকা কাপড়টি আরেকটু টেনে নিল বিন্দু। অর্ণ ততক্ষণে দরজার সামনে দাঁড়িয়েছে। মেয়েটি ভুলে গেল দুপুরের অপমানটুকু, ভদ্রতার খাতিরে ঋণঋণে গলার জিজ্ঞেস করলো, কিছু লাগবে ভাইয়া? থেমে গেল মেয়েটি। ভাবলো পুরুষ মানুষ এভাবে কিচেনে এসেছে, হয়তো দরকার আছে বলেই এসেছে। মেয়েটির ভাবনার ইতি ঘটে পুরুষালী মোটা গলার স্বরে, আউট। জি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বিন্দু। কিছু লাগবে এর উত্তর আউট, এমন কথা তো বাপের বয়সেও শুনেনি। কোন শহরে এসে পড়ল সে? গভীর ভাবনায় ডুবে গেল বিন্দু। নিস্তব্ধতা কাঁপিয়ে পুনরায় ভেসে আসে সেই ভয়ানক স্বর, 2 সেকেন্ড। আই রিপিট, 2 সেকেন্ডের মধ্যে কিচেন ক্লিন চাই আমি। বিন্দু অবাক হয়ে পুরো কিচেনে চোখ বোলালো। পুরো কিচেন চকচকে ফকফকে পরিষ্কার, বাকিটুকু যা ছিল সেটাও তো সে করে ফেলেছে। তাহলে এই লোক কি পরিষ্কার করার কথা বলছে? মেয়েটি চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে তাকালো দরজার সামনে শক্ত চলে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে, আমতা আমতা করে বলল, আপনি কি ক্লিন করার কথা বলছেন ভাইয়া? রান্নাঘর তো একদম ফাঁকা, কোথাও কোনো নোংরা নেই। অর্ণ ধারালো চোয়ালে ঢুকে গেল কিচেনের মধ্যে, যেটা দেখা মাত্রই কলিজার ছলকে ওঠে বিন্দুর। লোকটি ভেতরে কেন ঢুকছে? অর্ণর ধারালো চোয়াল শক্ত হয়ে এলো। সে দৃঢ় পদক্ষেপে এগিয়ে ঢুকে গেল কিচেনে, যেটা দেখা মাত্রই কলিজার ছলকে ওঠে বিন্দুর। লোকটি ভেতরে কেন ঢুকছে? তার কথা অমান্য করার অপরাধে কিছু বলবে? যে রাগচোটা মানুষ তুলে আছাড় মারবে না তো? হনুমান মুখর লোকটি এসেছে একদিন, এসেছে থেকেই আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। কেন? ভয়ে নড়াচড়া করতেই ভুলে বসেছে মেয়েটি। হাতের মুঠোয় একখানা বাটি, যেটা নিয়ে বেসিনের সাথে সিটিয়ে রয়েছে, চেয়েও নড়াচড়া করতে পারল না। মনে হচ্ছে মেয়েটির পা দুটো সুপার গ্লুয়ের মতো আটকে আছে জমিনে। তার ভীত নেত্রমণি অর্ণর দিকে। অর্ণর বা যুগল সোজা গিয়ে থামল চুলোর কাছে। প্রথমে চুলোয় তরল দুধ ফুটাতে দিয়ে মাথার উপর থাকা তাক থেকে কফি নিল, সাথে নিল একটি চা চামচ কফির মগ। তারপর সেই মগে এক গাদা কফি ঢেলে নিপুণ হাতে কফি তৈরি করতে শুরু করলো। কিন্তু বিস্মিত চোখে তাকিয়ে রইল অর্ণর কার্যক্রমের দিকে। সম্পূর্ণ ইউনিক স্টাইল, পারফেক্ট কফি বানানোর। অর্ণ দক্ষতার সঙ্গে চুলো থেকে নামিয়ে নিল টকবকে ফুটন্ত তরল দুধ। বিন্দু ড্যাব ডেপিয়ে তাকিয়েই রইল। হায় আল্লাহ, লোকটির মধ্যে এত গুণ! গুণের সাথে ব্যবহারের এত অমিল কেন? নাকি এই ব্যবহার শুধুমাত্র তার জন্যই উন্মুক্ত? অর্ণর পুরো সময়টা দৃষ্টি ছিল তার কাজে। এক মুহূর্তের জন্যও ইঞ্চি পরিমাণ ঘাড় এদিক ওদিক বাঁকায়নি পর্যন্ত। মনে হচ্ছে কেউ তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, একটুখানি এদিক ওদিক হলেই ঠুস। নিজের কাজ শেষে যেভাবে এসেছে নিস্তব্ধতা ডিঙিয়ে গম্ভীর পদচরণে সেইভাবেই কিচেন থেকে বেরিয়ে গেল অর্ণ। শুধু বড় বড় চক্ষু যুগল করে দেখে গেল বিন্দু। অপমান, আবার অপমান করলো লোকটা। নীরবে ইগনোর করে অপমান করলো না। লোকটি এমন একটি ভাব দেখালো, মনে হচ্ছে এখানে সে ছাড়ার কোনো অস্তিত্বই নেই। ভদ্রতার খাতিরেই তো সে জিজ্ঞেস করেছিল, তাহলে মানবিক দিয়ে কফির কথা বললে কি হতো? লোকটি এমন একটি ভাব দেখালো, মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কোনো অস্তিত্বই নেই। ভদ্রতার খাতিরেই তো সে জিজ্ঞেস করেছিল, তাহলে মানবিক দিয়ে কফির কথা বললে কি হতো? মেয়েটি বুঝতে পারছে না তার সাথে এমন আচরণ কেন। সে কি বেশি কিছু বলেছে? কি লাগবে জানতে চাওয়া কি অন্যায় হয়েছে? বোন না মানুষ হিসেবেও তো ভদ্রতা দেখানো যেত। বিন্দুর মনে হলো লোকটার এই আচরণ হয়তো ঠিকই আছে। তার মতো পরগাছাকে সবাই ভালোবাসবে কেন? রোহিত থেকে শুনে এসেছে তার ভাই নাকি মীরাকেও দেখতে পারে না, না ভালো ব্যবহার করে আর না খারাপ আচরণ করেছে। যেখানে মীরাকেই মেনে নেয়নি, সেখানে তার সাথে এই ব্যবহার অস্বাভাবিক কিছু না।
সে তো শ্যাওলার মতো ভেসে আসা একটি অস্তিত্ব। বিন্দু একচোট শুকনো ঢোক গিলে নিল। এই বাড়িতে সে যতই স্বাধীনভাবে থাকুক, সাজ্জাদ রেজা যতই মেয়ের মতো ভালোবাসুক, মূলে গিয়ে কিন্তু সে এই বাড়ির আশ্রিতা এবং বিন্দু নিজেকে সেই চোখেই রাখে। অর্ণব ভাবের ওপর ভেঙচি কাটলো বিন্দু। হাতের বাটি গুছিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে আওড়ায়, ভাব দেখলে মনে হয় তিনি এদেশের প্রেসিডেন্ট। উজবুক হনুমান একটা। শালা, তোর ভাব দেখার টাইমেই নাজিবা বিন্দুর নেই, বুঝলি? ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে লাজুক সূর্যটা কেবলই উঁকি দিয়েছে। চারপাশের পরিবেশ এখন স্তব্ধতা বিরাজ করছে। হয়তো এখনও সকলেই ঘুমিয়ে আছে। মসজিদে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের প্রতিদিনের মতো আজকেও বিন্দুর ঘুম ভাঙতে ব্যতিক্রম হলো না। মেয়েটি হামি দিয়ে ঘুম ঘুম চোখে উঠে বসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো রুহির পানে। বিছানার অর্ধেকটা জুড়ে এলোমেলো হয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন মেয়েটি। সিমসাম গরমে রয়েছে কার্টুন আঁকা ঢিলে ঢালা টি শার্ট, প্লাজো। টি শার্টখানা উপরে উঠে চকচকে মসৃণ উদর বেরিয়ে আছে। প্লাজো দশাও বেহাল। রুহির ঘুমানোর স্টাইল দেখে মুচকি হাসলো বিন্দু। একজন দায়িত্ববান বোনের মতো ঠিকঠাক করে দিল রুহির পরনের এলোমেলো বস্ত্র। তারা দুজনে এক রুমেই থাকে। এই বিলাসবহুল ফ্ল্যাটে বড় বড় রুম। বিন্দুর একা ঘুমাতে ভয় লাগে। ছোট্ট থেকে যে দাদির সাথেই ঘুমিয়েছে, একা ঘুমানোর অভ্যাস নেই। বিন্দু রুহিকে ডেকে উঠতে বলে সে উঠে দাঁড়ালো। অজু করে এসে ফজরের সালাত আদায় করলো। লম্বা রেশমি চুলগুলো পেঁচিয়ে হাতে খোপা করে মাথায় কাপড় টেনে ধীর পায়ে বেরিয়ে গেল রুম হতে। কাল থেকে মীরার শরীরটা ভালো যাচ্ছে না। তীব্র জ্বর, মাথা ব্যথায় ভুগছেন ভদ্রমহিলা। রাতে ডক্টর এসে দেখে গেছে মীরাদের রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমাচ্ছে। বিন্দু এগিয়ে গেল কিচেনের দিকে। অসুস্থ শরীর নিয়ে তো মীরা রান্না বান্না করতে পারবে না। কিচেন থেকে টুংটাং আওয়াজ আসছে। ঝুমা হয়তো কিছু করছে। সবজি কেটে সেগুলো ধুয়ে পরিষ্কার করছে ঝুমা। বিন্দু কিচেনে ঢুকে বলল, আজকে সকালে নাস্তায় কি কি করবেন আপা? ছোলার ডাল, সবজি ভাজি, ডিম, তেল ছাড়া রুটি, তোমার আর রুহির জন্য পরোটা। তুমি আসতে গেলে কেন? আমিই পারবো না। বিন্দুকে দেখেই মুচকি হাসলো ঝুমা। বিন্দু আটা নামিয়ে গামলায় ঢালতে ঢালতে বলল, শুয়েই তো থাকবো, তার চেয়ে তোমাকে একটু সাহায্য করি। গুছিয়ে দাও আপা, আমি রুটি ভাজি করে দিচ্ছি। সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলো ওরা দুজনে। সকাল এখন 7টার ঘরে। বিন্দু আর একবার চোখ বুলিয়ে নিল, না সব ঠিকঠাক আছে। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে চলল মীরার ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে আলতো হাতে নক করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল সাজ্জাদ রেজা। বিন্দু দরজায় দাঁড়িয়েই বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রোগীর অবস্থা কি এখন? জ্বর কমেছে? সাজ্জাদ রেজা হাসলেন। মেয়েটি যতই মুখে বলুক মাকে ভালোবাসে না, ভেতরে ঠিকই উতলা হচ্ছে। ভদ্রলোক সালামের জবাব দিয়ে বললেন, আগের থেকে একটু ভালো। দাঁড়িয়ে আছেন কোনো? ভেতরে আসুন আম্মু। বিন্দু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল মীরার কাছে। খাবার প্লেট টেবিলে রেখে গিয়ে দাঁড়ালো মায়ের পাশে। দুদিনের জ্বরে ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বিন্দুর কোথাও একটু টান পড়লো। বুকের ভেতর কেমন অস্থিরতা অনুভব করলো। মুখে যতই বলুক সে এই নারীকে ঘৃণা করে, তার কোথাও একটা সূক্ষ্ম মায়ার টান আছে। এই নারীর চিহ্ন একেবারে মুছে দেবে কী করে? তার রক্ত বইছে যে মেয়েটির অংশে অংশে। মেয়েদের মন কোমল। মাকে যত তারাই করুক না কেন, তার এই অবস্থা দেখে বুক চিনচিন করছে। বিন্দু তার দ্বিধাদ্বন্দ্বের হাত বাড়িয়ে দিল মায়ের ললাটে। সঙ্গে সঙ্গেই হাতখানা সরিয়ে নিতে বাধ্য হলো। জ্বরে মনে হচ্ছে পুড়িয়ে ফেলবে মীরার শরীরটা। সাজ্জাদ রেজা চেয়ে দেখল মেয়েটির চাপিয়ে রাখা জগদ্দল পাথরের অভিমান। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করবেন না আম্মু, মা ঠিক হয়ে যাবে। আপনি কি একটু মাকে দেখে রাখতে পারবেন? আমার একটু জরুরি কোর্টে যেতে হবে। আপনি যান, আমি আছি। নিচে নাস্তা রেডি করা, খেয়ে তারপর যায়েন। ভদ্রলোক সম্মতি দিয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এই ছোট্ট মুহূর্তটুকু মুগ্ধ নয়নে দেখল বিন্দু। ভদ্রলোকের প্রতিটি কাজেই প্রকাশ পায় মীরার প্রতি তীব্র ভালোবাসা। বেড সাইড টেবিলের ওপর গামলায় পানি আর এক টুকরো শুভ্র কাপড় রাখা। রাতে জ্বর বেড়ে যাওয়ায় সাজ্জাদ রেজা রাতভর জলপট্টি দিয়েছে। এটা বুঝতে সময় লাগলো না মেয়েটির। বিন্দুর মনে আকস্মিক একটি অদ্ভুত প্রশ্ন আসে। সাজ্জাদ রেজার সংসারে মীরা এসেছে বহু বছর আগেই, তবে তাদের কোনো সন্তান নেই কেন? তখন তো রুহিও ছোট ছিল। এমন উদ্ভট কল্পনায় বিরক্ত হলো নিজের উপরেই। বিন্দু এই প্রথম এলো মীরার কক্ষে। বড় একটি রুম, দামি দামি আসবাবপত্রে সাজিয়ে গুছিয়ে রাখা। এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে রাজকীয় আভিজাত্যের ছোঁয়া। বিন্দু মীরার মাথায় হাত বুলিয়ে বলল,
নিজের গলা শুনে নিজেই কেঁপে উঠল মেয়েটি। এক টুকরো দ্বিধা গলায় চেপে বসেছে যেন। নিস্তব্ধ কামরার ওই নিভু নিভু ক্ষীণ স্বরটি ঠিকই মায়ের কর্ণে পৌঁছেছে। মীরা নিস্তেজ নিভু নিভু চোখ জোড়া মেলে চাইল। এই প্রথম তার মেয়ে তাকে ডাকলো। মরুর বুকে পশলা বৃষ্টির ন্যায় অনুভূতি হলো মীরার। মাতৃত্ব হৃদয় জুড়ে চেপে বসলো সুখের প্রজাতিরা। বিন্দু গলা খাগাড়ি দিয়ে নিজেকে সামনে নিয়ে বলল, উঠুন, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। মীরা উঠে বসার চেষ্টা করলো, তবে পারল না। শরীরের ভার ছেড়ে পুনরায় পড়ে যেতে নেয়। লুটিয়ে পড়ার আগেই বিন্দু ধরে ফেলে, যত্ন নিয়ে উঠিয়ে বসিয়ে দেয় এবং নিঃসংকোচে এক টুকরো রুটি মুখের সামনে ধরলো। মীরার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার মেয়ে, তার বিন্দু কণা সত্যি সত্যিই তাকে মা ডেকেছে, তাকে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটুকু মিস করতে চাইল না মীরা। হা করে তাকিয়ে রইল মেয়ের দিকে। বিন্দু একটু একটু করে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিতে দিতেই জিজ্ঞেস করে, দুপুরে কি রান্না করব? তোমাকে রান্নাঘরে যেতে হবে না, ঝুমা সামলে নিবে। সে দেখা যাবে। কি রান্না করতে হবে সেটা বলুন। মীরা পুনরায় একই উত্তর দিল, তুমি পারবে না মা, তোমাকে যেতে হবে না চুলোর কাছে। ঝুমাকে পাঠিয়ে দিও, ওকে বলে দিচ্ছি কিভাবে কি রান্না করবে। বিন্দু ওষুধগুলো জায়গায় রাখতে রাখতে বলে উঠল, আমি যেখানে বড় হয়েছি সেখানে আপনাদের মতো কারি কারি টাকা ছিল না, আর না তো 5-10টা চাকর বাকর। কত শত বার হাত ভুড়িয়ে রান্না করেছি। থাক সেসব কথা, আপনাকে বলেও কোনো লাভ নেই। কি রান্না করব বলুন। ভয় নেই, এতটাও খারাপ রাঁধি না, খাবার অযোগ্য হবে না। মীরা কথা বাড়ায় না, গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে দিল কি কি রান্না করতে হবে। যেহেতু অর্ণ বাড়িতে আছে তাই তার পছন্দ অনুযায়ী বেশিরভাগ রান্নার আইটেম বলল। বিন্দু মাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেল কক্ষ হতে। যাবার আগে রুহিকে সেখানে পাঠাতে ভুল হয় না। মীরা অসুস্থ, তার কিছু প্রয়োজন হতেই পারে, তাই রুহিকে সেখানে রেখে দিল। ঝুমা নাস্তা দে। ডাইনিং টেবিলে বসতে বসতে গম্ভীর গলায় হাঁক ছাড়ল অর্ণ। ঝুমা গিয়েছে ছাদে, শুনবে কি করে? বিন্দু শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেদে সেদে অপমানিত হতে কার ভালো লাগে? একবার দুবার করে 3 ডাকলো অর্ণ। তার চোয়াল শক্ত হয়ে এলো। অর্ণ রেগে যাচ্ছে। বিন্দু রাগের আভাসটুকু পেয়ে কিচেন ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ডাইনিং টেবিলে। অর্ণর ধারালো দৃষ্টি পড়ল মেয়েটির ভীত চোখে। বিন্দু অর্ণর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মিনমিনে গলায় শোধালো, ঝুমাপা একটু কাজে ছাদে গিয়েছে, আমি দেব? অর্ণর থেকে কোনো রেসপন্স পেল না মেয়েটি। তার নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে বেড়ে দিতে লাগলো। অর্ণর চাপা চোয়াল রাগান্বিত মুখশ্রী দেখে ভীত সন্তুষ্ট হয়ে যায় বিন্দু। কাপা কাপা হাতে পরোটা, ছোলার ডাল, জ্যাম দিল সামনে। অথচ বিন্দু ইতিমধ্যে জেনে গেছে এগুলো অর্ণ খায় না। তার সকালের নাস্তায় থাকে 1 গ্লাস দুধ, 2টো ডিম, তেল ছাড়া রুটি ভাজি। বিন্দু আর চোখে চাইল অর্ণর দিকে। লোকটা কেমন শক্ত হয়ে বসে রয়েছে। মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি এখনো। দাঁতে দাঁত চেপে বসে আছে। বিন্দু ভয়ে ভয়ে তড়িঘড়ি সেগুলো সরিয়ে দুধের গ্লাস এগিয়ে দিতে ধরলো। অমনি ঘটে গেল বিপত্তি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই ভোর হয়। চেয়ারের সাথে পা বেঁধে দুধের গ্লাস ছিটকে পড়লো অর্ণর গায়ে। চমকে ওঠে বিন্দু। আতঙ্কে থরথরিয়ে কাঁপতে শুরু করলো মেয়েটির গোটা তনুময়। ভীত চোখে চাইল অর্ণের দিকে। দিশেহারা উত্তেজিত হয়ে তড়িঘড়ি করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। বলতে বলতেই নিজের গায়ে জড়িয়ে রাখা ওড়নার কোণ দিয়ে অর্ণর বুকের কাছের শার্ট মুছে দিতে হাত বাড়িয়ে দিল। ভয়ের চোটে মেয়েটি কি করছে নিজেই জানে না, কি করবে কি বলবে বুঝতে পারছে না। বিন্দুর হাত অর্ণর শরীর ছুঁয়ে দেবার আগেই হুঙ্কার ছাড়ল সে। ঝুমা। ঝুমা কেবলই সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামছিল। অর্ণর ধারালো গর্জনে চমকে উঠল। তড়িঘড়ি করে ছুটে আসে নিচে। অর্ণের হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। তার শীর্ণ শরীরখানা থরথরিয়ে কাঁপছে। আতঙ্কিত হয়ে দুপা পেছনে গেল। ঝুমা আসতেই অর্ণ হির হির করে বলে উঠল, কোথায় গিয়ে মরেছিলি? এই ইডিয়ট মেয়েটাকে সরা আমার চোখের সামনে থেকে। এটাকে যেন নেক্সট টাইম না দেখি আমার সামনে। তীর তীর করে কথাগুলো বলেই হনহনিয়ে চলে গেল নিজের রুমে। দুহাত মুখ চেপে ফুপিয়ে উঠল বিন্দু। রুহি সিঁড়ি পেরিয়ে আসতে আসতে সবটাই দেখল। ভাইয়ের এই আচরণে হতবাক সে। ঝুমা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে পুনরায় খাবার নিয়ে ছুটে যায় অর্ণর রুমে। অর্ণর হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝল না কেউই।
দুপুরের মধ্যভাগ, সূর্যের উত্তপ্ত অনল পুড়িয়ে দিচ্ছে গোটা শহর। ডাইনিং টেবিলে এসে বসলো অর্ণ, সাদি, মারিত। বিন্দু ভুলেও কিচেন থেকে বেরোলো না, সব গুছিয়ে ঝুমাকে পাঠিয়ে দিল খাবার সার্ভ করতে। ওই হনুমানমুখ লোকটির মুখোমুখি হতে চান না মেয়েটি। সাদি আর চোখে খুঁজলো, বাচ্চার মেয়েটি গেল কই। অর্ণ খাবার চেপতে চেপতে বলে উঠল, চোখ সামলা সাদি, তোর চোখ দুটো আজকাল একটু বেশি বেয়াদবি করছে। হক চকিয়ে গেল সাদি, তবে মোটেও ভয় পেল না। সে পাল্টা জবাব দিয়ে বলল, আমি কি তোর মতো গর্দভ? আমার চোখ আমার সম্পত্তি, আমি দেখছি। তোর কি? তুই বুঝবি কি? নিজের জিনিসে প্রোটেক্ট করতে জানিস? অর্ণ সাদির কথায় গুরুত্ব দিল না, গম্ভীর গলায় শুধালো, সময় থাকতে চোখ সামলা, নয়তো চোখ থাকলেও আর দেখার মতো দৃষ্টি থাকবে না। মারিত কেবলই দেখে গেল দুই বন্ধুর নীরব যুদ্ধ। তার চোখ এদিক ওদিক কাউকে খুঁজে। কাঙ্ক্ষিত মুখটা না দেখে অর্ণকে জিজ্ঞেস করলো, আমার কিউট ভাবিটাকে দেখছি না যে? মারিদের কথায় তাল মেলায় সাদি। ঠিকই তো, ভাবি তার ননদ কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘটনা কি? এই ঝুমারানি, বিন্দু রুহি কই রে? ঝুমা সাদির পাতে মাংস দিতে দিতে বলল, বিন্দু তো রান্নাঘরে, আর রুহি বড় মাকে খাবার খাওয়াচ্ছে। মীরাকে বড় ডাকে ঝুমা। মারিত কপাল কুচকে জিজ্ঞেস করলো, মানে বিন্দু রান্নাঘরে কি করছে? আমরা সবাই এখানে, সে ওখানে কি করছে? রান্না শেষ করে সেগুলো গুছিয়ে রাখছে। রান্না শেষ করে সেগুলো গুছিয়ে রাখছে। সাদি অবাক হয়ে বলল, এগুলো কে রান্না করেছে? ঝুমা উত্তর দিল, বিন্দু করেছে। বড় মা অসুস্থ, রাঁধবে কি করে? মারিত খেতে খেতে বলল, যাও তো ঝুমুরানি, তাকে ডেকে নিয়ে আসো। ভালো রেঁধেছে, ধন্যবাদ তো দেয়া লাগে। ঝুমা কোনা চোখে চাইল অর্ণের দিকে। বিন্দু যে তার জন্যই আসেনি ঢের বুঝতে পারছে সে, তবুও গেল বিন্দুকে ডাকতে। প্রথমে যেতে চায়নি মেয়েটি। ঝুমা বোঝালো ওখানে এখন লোক আছে, অর্ণ কিছুই বলবে না। মুখের ঘাম মুছে মাথায় কাপড় টেনে পিল পিল পায়ে এগিয়ে গেল বিন্দু। সাদি তাকে দেখে লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম। খাবার সময় সালাম দিতে হয় না ভাইয়া। মিনমিনে গলায় শুধালো বিন্দু। সাদি হাসলো। মেয়েটি চমৎকার। এক পল চাইলো মেয়েটির দিকে। স্নিগ্ধ সতেজ মুখশ্রী, হাইটে বেশি না, তবে হয়তো 5 ফুট 2-1, সিমসাম গড়নে, মুখে বাচ্চা বাচ্চা সাপ। সাদি ভাবে মেয়েটা তো ছোট্টই, বাচ্চা বাচ্চা সাপ অস্বাভাবিক কিছু না। তারপর চোখ ঘুরিয়ে চাইলো অরণের দিকে। ব্যাটা হাঁসের মতো গিলছে, মনে হচ্ছে সে ছাড়া আর কোনো অস্তিত্ব নেই এখানে। চোখ কুচকে এলো তার। এই অন্তর্মুখী স্বভাবের ছেলের সাথে এমন একটি নিষ্পাপ মেয়ে যায়? যায় না। আচ্ছা, মেয়েটি যখন জানতে পারবে এই গর্দভ ছেলেটি ওর বর, তখন কেমন রিয়াকশন হবে? সৎ ভাইকে স্বামী হিসেবে মেনে নেবে? সমাজ সংস্কৃতির স্বীকৃতি দেবে? দূর, সে কি ভাবছে? অর্ণ কি কখনো জানতে দিবে নাকি ওদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কের কথা? তার কাছে এই বিয়ের কোনো ভ্যালুই নেই। যদি থাকতো, বিন্দু পালিয়ে যাওয়ার পর খুঁজতো বা এখানে দেখার পর তার এক্সপ্রেস হতো ভিন্ন। তেমন কিছুই ঘটেইনি। তবে কি ওই অনাকাঙ্ক্ষিত সম্পর্কিত একটি পবিত্র বন্ধন এভাবেই মুছে যাবে? সাবলীলভাবে হারিয়ে যাবে একটি হালাল বন্ধন? সাদির আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল মারিদের কণ্ঠস্বরে। আমি মারিদ, এই গর্ধবটির বন্ধু। আন্টি বলল আপনি তার মেয়ে, তার মানে অন্যর বোন। অন্যর বোন মানেই তো আমার বোন, তাই না অন্য? চোখ টিপ মেরে বলল মারিদ। বিন্দু হাঁসফাঁস করলো। কি বলবে ভেবে পেল না। মারিদ বোধহয় বুঝতে পারছে মেয়েটির অস্তিত্ব। মেয়েটিকে সহজ করতে সে পুনরায় বলল, আমাকে আপনি ভাইয়ের মতো ভাবতে পারেন। ভালো করে পরিচয় হলো না, যেহেতু আপনি এখানেই থাকবেন, আমরাও আসবো, তাই পরিচয় হওয়া ভালো। নামটা যেন কি আপনার? এবার কোন ক্লাসে পড়েন? মারিদের ব্যবহার খুবই ভালো লাগলো বিন্দুর। ইস, কি সুন্দর ব্যবহার! এদের সাথে হনুমান মুখ লোকটির বন্ধুত্ব হলো কি করে? মেয়েটি আর চোখে চাইলো অরণ্যের দিকে। লোকটা এক মনে খেয়েই যাচ্ছে। ঢোক গিলে গলা ভেজালো মেয়েটি। রেন রেনে গলার বলে উঠল, জি, আমার নাম নাজিবা বিন্দু। এবার টেনে পড়ছি। এবারের পরীক্ষাটি? মারিদের কথায় মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। মারিদ খেতে খেতে বলল, আপনার হাতের রান্না তো দারুণ মজা ভাবি। কে শিখিয়েছে এত দারুণ রান্না? মজার চোটে অন্য হাঁসের মতো কেমন গিলছে দেখছেন?
ভাবি, এমন সমদরে বিস্ময়ে চক্ষু যুগল কপালে উঠল বিন্দুর। প্রশংসাটুকু আর শ্রবণে ঢুকল না তার। মেয়েটি হত বিহম্বল চিত্তে তাকে অবাক কণ্ঠে বলল, ভাবি ভাবি কাকে বলছেন ভাইয়া? হকচকিয়ে গেল মারিত। এই রে, মুখ ফসকে ভাবি শব্দটি বেরিয়ে এসেছে, এবার কি হবে? জোরপূর্বক চকচকে সব দাঁতগুলো বের করে হাসল ছেলেটি। থতমত মুখশ্রীতে না জানার ভান ঢেলে শুধালো, ভাবি ডেকেছি নাকি? আর আসলে হয়েছে কি, আমার একটা গর্দভ দামড়া বন্ধু আছে, তার ছোট্ট কিউট একটা বউ আছে, দেখতে হুবহু আপনার মতোই। তাকে মনে করেই হয়তো আপনাকে ভাবি সম্বোধন করে ফেলেছি। মারিদের কথার আগামাথা কিছুই বুঝল না মেয়েটা। সমস্ত কথা কেমন মাথার উপর দিয়ে গেল। শুধু এতটুকু বুঝলো তার গর্ধব বন্ধুর ওপর তার মেলা ক্ষোভ। কথার টোনে মেয়েটির কাছে সেটাই মনে হচ্ছে। বিন্দুকোনা চোখে এক পল চাইল অরণ্যের দিকে। হনুমানমুখ লোকটি দিন দুনিয়া ভুলে এক মনে খেয়েই চলেছে, যেন এখানে অর্ণ নামের কোনো লোকের অস্তিত্বই নেই। তার স্থির নেত্র প্লেটে ধীরে সুস্থ মাছের কাঁটা বেছে নিচ্ছে। অর্ণর তৃপ্তি সহকারে খাওয়া দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। যদিও সে খারাপ রাধে না, তবুও অর্ণকে নিয়ে একটু দ্বিমত ছিল। মা ছাড়া সংসারে বৃদ্ধ দাদি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতো। তখন সংসারের সব কাজ তাকেই করতে হয়েছে। প্রথম প্রথম খারাপ হয়েছে, হাত পুড়িয়ে ফেলেছে। মেয়েটির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেমন আছে দাদি, কি করছে কে জানে। বিন্দু চলে আসার পর থেকে রোকেয়া বেগম তার ছেলের সাথেই থাকে। তবে চাচাতো বোনেরা তার মতো করে খেয়াল রাখবে না, বেশ ভালো জানে মেয়েটি। কোনো মতে এইচএসসি উত্তীর্ণ হোক, তখন আর এখানে থাকবে না। দাদিকে নিয়ে ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে থাকবে। বিন্দু মনে মনে ভেবে রেখেছে এসব। বিন্দুর ভাবনার ছেদ পড়ল মারিদের ডাকে। সর্ষে ইলিশ দারুণ হয়েছে ভাবি, আর এক পিস দেয়া যাবে? ভরকে গেল মেয়েটি। লোকটির কি মাথা খারাপ হয়েছে নাকি, ভাবছে মেয়েটি। বিন্দু এক পিস মাছ দিতে দিতে থতমত গলায় বলল, এ কি ভাইয়া, আবারও ভাবি ডাকছেন যে, কেন? আপনি খুবই কিউট, আপনাকে আমার ভালো লেগেছে। এখন থেকে আপনাকে আমি ভাবি বলেই ডাকবো, আপনি বারণ করলেও ডাকবো। বিন্দু হতবাক কণ্ঠে বলে ওঠে, সে কি, কেন? মারিত কিছু বলতে চাইল, তবে সে হা করতেই কেউ তীরে গলায় বলে উঠল, ও আপনার কোন আমলের ভাবি? ওকে ভাবি ডাকবেন একটু শুনি। কাঙ্ক্ষিত মুখটা দেখে বিড়বিড়িয়ে উক্তিটুকু ছুড়ল সাদি। রুহি এসে চেয়ার টেনে বসতে বসতে শুধালো, এবার বলুন তো, আপনার কোন ভাইয়ের বউ বানাতে চান আমার ফুলের রানীকে? বেশ ভাব নিয়েই বলল রুহি। সাদি ভ্রু কুচকে বলে, শেখ রোজা রুহানি। শি ইজ মাই অনলি ওয়ান সিস্টার। গুনে গুনে ওর 6 মাস 5 দিন 3 ঘন্টা বড়। সো গার্ডিয়ান হিসেবে আমি সিদ্ধান্ত নিব বোন দিব কিনা। বিন্দু অস্বস্তি বোধ করল। রুহিকে নিচু স্বরে টপিক চেঞ্জ করতে বলল। স্বল্প পরিচয় লোকগুলোর সাথে এখনও দ্বিধাদ্বন্দ্ব ছাড়েনি। তাছাড়া এখানে ওই হনুমানমুখ লোকটির উপস্থিতি মেয়েটিকে ভীত করে রেখেছে। কখন না জানি আবার শান্তশিষ্ট ভদ্রলোক নিজের রূপে ফিরে আসে। তবে এরা কি থামার লোক? রুহির কথার পৃষ্ঠে মারেত শুধালো, আপনি এত বড় আপা, আপনার তো আরও উন্নতি হওয়া উচিত ছিল। তাহলে দেখতে এমন বেটু পাটকাঠি কেন? ছোটবেলায় হরলেক্স চেটে পুটে খান নাই বুঝি, খালি ডুডু খেয়েছেন? মারিদের নাটকীয় ভঙ্গিতে ব্যঙ্গমাত্রিক কথা শুনেই খিলখিল করে হেসে উঠল বিন্দু। রিনছিনি হাসির শব্দে মুখরিত করে তুলল পুরো ডাইনিং রুম। নাকের পাতাটা ফুলে ফেপে উঠল রুহির। সাদিকে ডিঙিয়ে ছেলেটির গায়ের উপর দিয়ে গিয়ে হামলে পড়ল মারিদের উপর। মুহূর্তেই একটি এলাহি কাণ্ড সৃষ্টি হয়ে গেল। মারিদ আর রুহির লড়াই শুরু হয়ে গেল। সাদির মাথায় হাত। এই বিচ্ছু মেয়েটির প্রেমে কি দেখে পড়েছে আল্লাহ মাসুল। বিন্দুর হাসতে হাসতে পেট ব্যথার উপশম হলো। শাট আপ, এটা আমার টেবিল নাকি কোনো যাত্রার মঞ্চ? আর একটু টু শব্দ হলে আই সোয়ার আমার হাত উঠে যাবে। ইডিয়টের দল।
আকস্মিক হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। অর্ণর কঠোর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর দিকেই, তার শীতল শান্ত চাহনিতে অগ্নিস্ফুলিঙ্গ স্পষ্ট। তার অভিব্যক্তিতে এমন যে অপ্রয়োজনীয় শব্দের জন্য বিন্দু মাত্র স্থান নেই তার কাছে। অর্ণর দৃষ্টিতে দৃষ্টি মিলল মেয়েটির, সঙ্গে সঙ্গে মেয়েটির হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল। বিন্দু এই ভয়ঙ্কর দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না, সাহসে কুলায় না। তার কলিজাখানা কাঁপছে, দুম করে মিয়ে গেল মেয়েটা। তার ডাগর ডাগর রাখি পল্লবে হানা দিল ভীতির আন্দোলন। উচ্ছ্বসিত আনন্দিত পরিবেশখানা মুহূর্তেই ভীতকর পরিস্থিতি তৈরি হয়। এখানে যে অন্তর্মুখী অর্ণ ছিল ভুলেই বসেছিল তারা। মেয়ালি গলার ঝিরিঝিরি হাসির শব্দটুকু আচমকা বৈরী আবহাওয়ায় সঙ্গে মিলিয়ে গেল। আকস্মিক ঝিমিয়ে পড়ে নিস্তব্ধতা বিরাজ করে স্থানটিতে। অর্ণর মুখের যা ছোট্ট একটি বাক্য, ব্যাস তার ওজোরেই লেজ গুটিয়ে পালালো প্রত্যেকের মুখের ফুটন্ত বুলি। ধরিত্রী জুড়ে রৌদ্রের তীব্রতা বহুক্ষণ আগেই ম্রিয়মান হয়েছে। গোধূলির লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে। হঠাৎই আকাশগুলে অনাহত মেঘালয় প্রকৃতি তার আগমনী বার্তা পাঠাতে শুরু করেছে। চারপাশের ক্ষুদ্র বাতাসের গর্জন, তার তালে তালে গম্ভীর হয়ে উঠছে সমগ্র অম্বর। মেঘের গুমুর গুমুর ধ্বনিতে দেখা মিলছে পাখিদের নিরে ফেরার ব্যস্ততা। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে আচমকাই গর্জে উঠল ভারী বর্ষণের তোপে। হকচকিয়ে গেল বিন্দু। কেবলই কোচিং সেন্টার থেকে বেরিয়ে গেটের সামনে এগিয়ে যাচ্ছিল। অস্থির বিন্দু ছুটে গিয়ে দাঁড়ালো গেটের কাছে, ছোট্ট ছাউনিতে। সেখানে ইতিমধ্যেই দারোয়ান সহ গুটি কয়েক পুরুষ আশ্রয় নিয়েছে। বিন্দুর অস্বস্তি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না সে। রুহি এখনও আসেনি। আনমনে রুহির আগে আগে হাঁটছিল মেয়েটি। রুহি হয়তো বৃষ্টি দেখে পুনরায় ক্লাসের দিকে ছুটছে। বিন্দু কোনা চোখেই লক্ষ্য করলো লোকগুলো কেমন করে যেন তাকিয়ে আছে। বিন্দু বড্ড অসহায় বোধ করলো। কেন যে আগে আগে এলো। স্কুল ব্যাগটি বুকে জড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। সেখানে বৃষ্টির ভ্যাপসায় ভিজিয়ে দিচ্ছে মেয়েটিকে। বিন্দুর হঠাৎই মনে হলো তার গায়ে কোনো পানি স্পর্শ করছে না। বিন্দু মাথাটা উঁচিয়ে চাইলো। কালো রঙের একখানা ছাতার অস্তিত্ব তার মাথার উপরে। ছাতাখানা হাতে বিন্দু পাশেই দাঁড়িয়ে আছে মেহেদি। মেহেদিকে দেখে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটে। হাসি ফুটে উঠল মেয়েটির চিন্তিত মুখশ্রী জুড়ে। দাঁত না কেলিয়ে ছাতার নিচে ঢোক, ভিজে যাচ্ছিস, খেয়াল আছে? মেহেদির কথা শুনে মুচকি হাসল বিন্দু। ছাতার নিচে ঢুকতে ঢুকতে কিছুটা অবাক গলাতেই বলল, সময় মতো তুই সবসময় আমার কাছে কিভাবে চলে আসিস বলতো? মেহেদি কেমন করে যেন তাকালো মেয়েটির দিকে, বিড়বিড় করে বলল, দূরে থাকলে না আসবো। অতি নিকটে থাকায় তরুণ বিন্দু কথাখানা শুনে ফেলল। ভ্রু কুচকে এলো মেয়েটির, জানতে চেয়ে জিজ্ঞেস করলো, মানে? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদি, গলা খাকারিয়ে বলে, মানে আবার কি? যেই ভীতু তুই, তারপর আবার হয়েছিস সুন্দরী। কখন কি হয় ঠিক আছে, তাই চোখে চোখে রাখি। আমি ভীতু? পাহারা দিস আমায়? কে দিয়েছে এই চাকরি তোকে? ছোট ছোট চোখে তাকিয়ে বলল বিন্দু। মেহেদি মাথা চুলকে হাসল, অতঃপর বেশ আত্মবিশ্বাসের সহিত উত্তর দিল, এমনি এমনিই পেয়ে গেছি এবং সারা জীবন এই দায়িত্ব পালন করে যেতে চাই। হে। মেহেদির কথার মর্মার্থ বুঝতে পারল না মেয়েটা, কপাল গুটিয়ে তাকিয়ে রইল। মেয়েটির অবুঝ মুখখানা দেখে মেহেদি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেয়েটি একটু বেশি অবুঝ না? বিন্দুকে নিজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে এলো মেহেদির। ভ্রু নাচিয়ে হেসে বলে, হে, এভাবে বেককলের মতো তাকিয়ে আছিস কেন? কোথাও আবার আমার প্রেমে টেমে পড়ে যাসনি তো? কেন? কথাখানা শেষ হতেই দুম করে একটা কিল পড়ল ছেলেটির বাহুতে। সঙ্গে সঙ্গেই ছেলেটি মৃদু ব্যথার উফ করে উঠল। বিন্দু নাক সিটকে বলল, ছে, প্রেম? তাও আবার তোর সাথে? দরকার পড়লে সারা জীবন সিঙ্গেল থেকে যাব, তবুও তোর প্রেমে পড়ব না। বিন্দুর কথা শোনা মাত্রই হাস্যোজ্জ্বল মুখখানা থমথমে হয়ে গেল ছেলেটির। গম্ভীর টোনে জিজ্ঞেস করল, কেন? আমি কি দেখতে খারাপ? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? লেখাপড়ায় বাজে? কেন পড়বি না আমার প্রেমে? বোকা বিন্দু উপলব্ধি করতে পারল না ছেলেটির কথার গভীরতা, বরং ছেলেটির আগা গোড়া পরখ করতে করতে মজার ছলে উড়িয়ে দিয়ে বলল, সবই ঠিক আছে, বাট তোকে দেখে প্রেম প্রেম ফিল হচ্ছে না, তুই রিজেক্ট। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো মেয়েটি। মেহেদি তাকিয়ে রইল সেই মুগ্ধতার হাসিতে। ওদের কথার চলমানেই পৌঁছে গেল গেটের সামনে। ততক্ষণে রুহি আর বৃষ্টি একই ছাতায় এগিয়ে এসে দাঁড়ালো ওদের কাছে। গেটের সামনে কালো রঙের একখানা মার্সিডিজ গাড়ি থামিয়ে রাখা। খোলা থাই গ্লাস ভেতো করে ড্রাইভিং সিটে দেখা মেলে অর্ণের গম্ভীর মুখখানা।
খোলা থাই গ্লাস ভেদ করে ড্রাইভিং সিটে দেখা মিলল অর্ণের গম্ভীর মুখখানা। কিন্তু অবাক হয়ে দৃষ্টি রাখলো হাতে পরিহিত ঘড়িখানায়। তাদের ছুটি হয়েছে আরও 15 মিনিট আগে। লোকটি কখন আসলো? ছুটির টাইমে আসলে তো মেলা সময় হয়েছে, তাদের ছুটি হয়েছে। এতক্ষণ এখানেই বসেছিল? বৃষ্টির কারণে আটকে ছিল দরুন, সময়ের খেয়াল ছিল না। রুহি গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কখন আসলে ভাইয়া? প্রশ্নের উত্তর দিল না অর্ণ, কেবল থমথমে গলায় বলে উঠল, গাড়িতে উঠ। রুহি বিশেষ পাত্তা দেয় না ভাইয়ের গম্ভীরতাকে। তার ভাই বরাবরই এমন স্বল্পভাষী করলা মুখ্য। মেহেদি যত্ন হাতে গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দিয়ে বিন্দুকে উঠে বসতে ইশারা করলো। বিন্দু ধীর গতিতে উঠে বসলো। রুহি গাড়িতে চড়ে বসতে বসতে বলল, তোরাও আয়, বৃষ্টিতে ভিজে বাইকে যেতে হবে না। না তোরা যা, বাইক নিয়ে পড়ে যাচ্ছি আমরা। তোদের হয়ে সঙ্গে সঙ্গেই নাকচ করে দেয় মেহেদি। রুহি জেদি গলায় শুধালো, উঠতে বলেছি, ওঠ। বাইক নিয়ে যাবে না কেউ, পরে এসে নিস। অগত্যা মেহেদি মেনে নিল রুহির কথা। এমনিতেও সন্ধ্যা হয়ে এসেছে। বৃষ্টি উঠে বসলো বিন্দুর রুহির সাথে। মেহেদি সামনের ডোর খুলে অর্ণর পাশের সিটে বসে। সিট বেল্ট লাগাতে লাগাতে অর্ণকে সালাম ঠুকলো। অর্ণর বিষয়ে শুনলেও সামনাসামনি দেখা বা কথা হয়নি। অর্ণর সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করতে করতেই থমথমে গলায় সালামি জবাব দিল। তারপর পুরো গাড়ি নিস্তব্ধতা বিরাজ করলো। ছুটে যাওয়া গাড়ির তীব্র প্যাপ ও শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসের শা শা ধ্বনিতেই বোঝা যাচ্ছে গাড়িটি কতটা তীব্র গতিতে সম্মুখে এগিয়ে চলছে। শেখ পরিবারে অতিথির আগমন। বাড়ির ছোট মেয়ে মানে সাজ্জাদ রেজার ছোট বোন লন্ডন থেকে ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে এসেছে। একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে বলা যায়। তাদের আগমনে লিভিং রুমে আড্ডার আসর বসেছে। সাজ্জাদ রেজা তার বোনের আলাপের মধ্যেই উপস্থিত হলো অর্ণ। অর্ণকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল ওয়েস্ট অ্যান্ড ড্রেস আপ একটি মডার্ন মেয়ে, যে ন্যাকা সরে বলে উঠল, হাই অর্ণ, হাউ আর ইউ? আই মিসড ইউ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম আমি। মেয়েটির কথা শেষ হতেই অর্ণর ফুপু হেনা খান কাছে ডাকলেন, কোথায় ছিল অর্ণ? এখানে এসে বসো, তোমাকেই খুঁজছিলাম। অন্তর্মুখী অর্ণ গম্ভীর পদচরণে এগিয়ে বিপরীত সোফায় গা এলিয়ে বসল। ব্ল্যাক শার্ট, প্যান্ট, লেদারের সুদর্শন সুঠামদেহী পুরুষটির দিকে সামনে বসা রমণীটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার দৃষ্টি দিয়ে গিলেই খাচ্ছে অর্ণকে। এই মেয়ে, এদিকে আসো তো। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল বিন্দু। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে। হেনা খানের ডাকে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। অর্ণ বন্ধ নেত্র জোড়া খুলতেই তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল সাদামাটা একখানা পার্পল রঙের সালোয়ার কামিজ পরিহিত বিন্দুতে। বিন্দু হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি বলেন, এগুলো নিয়ে যাও। দেখছো কেউ খাচ্ছে না, তবুও না নিয়ে ওখানে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছো। কাজে ফাঁকিবাজি, তাই তো? যাও গিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। জন্য 1 গ্লাস লেমন জুস নিয়ে আসো। মায়ের কথার সাথে সাথে অর্ডার করলো মিথিলা নামের মডার্ন মেয়েটি। বিন্দু কিছুটা অবাক হলো এদের ব্যবহার দেখে। প্রথম সাক্ষাতে কেউ এমন আচরণ করতে পারে? বিন্দু বিনা বাক্যে টেবিল হতে ফলমূলের ট্রে হাতে উঠিয়ে চলে গেল। কাজের মেয়েরও এত সুন্দর হয়, হাউ স্ট্রেঞ্জ। মিথিলার কথা শুনে থমকে গেল বিন্দু। ছোট বুকখানা মুচড়ে উঠল তার। কাজের লোক? সে কাজের লোক? অপমানে টলমল করে মেয়েটির আঁখি পল্লব। কম্পিত পায়ে দ্রুত গতিতে চলে গেল কিচেনে। সাজ্জাদ রেজা অসন্তুষ্ট হলেন বোন ভাগ্যের ব্যবহারে। ভাগ্যিস মীরা এখানে উপস্থিত নেই, এই কথা শুনলে নিশ্চয়ই কষ্ট পেত। ভদ্রলোক থমথমে গলায় বললেন, না জেনে শুনে কাকে কি বলছেন হেনা? ও কাজের লোক হবে কেন? ও এ বাড়ির মেয়ে, তাই কথা বুঝে শুনে বলুন। একটা কাজের মেয়ের জন্য মমকে কথা শোনাচ্ছ? মামা, মম তো অন্যায় কিছু বলেনি। মিথিলার কথার পৃষ্ঠে কিছু কড়া কথা বলতে চাইল সাজ্জাদ রেজা, তবে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। এত বছর পর বোন দেশে এসেছে, তাই কিছু বলতে গেলেই থেমে গেলেন। এসেছে কিছুদিন থাকুক, আস্তে আস্তে বুঝাবেন তিনি। বোনটির ছোটবেলা থেকে কেমন যেন উদ্ভট আচরণ। ভদ্রলোক ওদেরকে গিয়ে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন। তিনি যেতেই মিথিলা ন্যাকা স্বরে বলে ওঠে, দেখলে অন্য, একটি কাজের মেয়ের জন্য মামা মমকে কথা শোনালো। অন্য নয়, ভাইয়া বলে ডাক। বড় হই আমি তোর, আগের সম্মান দিয়ে শেখ, তারপর সম্মান নিস।